তো আশা করি এই 4টা গোল্ডেন রুলস তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি আরও বেটার ওয়েতে এটা লিখতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজিতে কিছুটা দুর্বল তাদের জন্য এই রিপোর্টটি অনেকটা সাহায্য করবে। কারণ এই একটি মাত্র রিপোর্ট শিখতে পারলে তুমি অনেকগুলো রিপোর্ট অনায়াসে লিখতে পারবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখো। তুমি অনেকগুলো রিপোর্ট তুমি একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য 2টি ফরম্যাট এনেছি এবং এই 2টি ফরম্যাট তুমি যদি অনুসরণ করো তুমি ডেফিনেটলি অনায়াসে যে কোনো রিপোর্টই তুমি লিখতে পারবে। স্পেসিফিকভাবে কিছু দিয়েছি আমি, তোমরা একটু দেখো ভিডিওটা কন্টিনিউয়াসলি, আশা করি তোমরা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে। তো দেখো আমরা তোমাদের জন্য যে রিপোর্টটা রেখেছি এবং রিপোর্টের ধরন কিভাবে হয়, কিভাবে লিখবে, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আমরা আলোচনা করব। একটু সময় ওয়েস্ট করে বা আমি বলবো তোমাদের নিজেদের জন্য হলেও দেখো ভিডিওটা, অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। তো দেখতে পাচ্ছ আমরা যে রিপোর্টের প্রথম যে বিষয়বস্তুগুলো এখানে রেখেছি, সোশ্যাল প্রবলেম বা সামাজিক সমস্যা বিষয়ক রিপোর্ট। এই ফরম্যাটটি নিচের বিষয়গুলোর টপিক্সের জন্য ব্যবহার করা যাবে। দেখো কি কি টপিকস এখানে রেখেছি আমি, মানে এই সমস্যা সংক্রান্ত যে কোনো যদি তুমি টপিক পাও না কেন তুমি এটার সাথে যুক্ত করে এই ফরম্যাট ব্যবহার করে তুমি লিখতে পারবে যে কোনো সোশ্যাল প্রবলেম সম্পর্কিত, ঠিক আছে। তো দেখো প্রথমে কি আছে, রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম যানজট, প্রাইসিক লোডশেডিং আর কি, ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন। তো এখানে আমি একটা দিয়েছি, আরও অনেক আছে সমস্যা সংক্রান্ত তোমাদের রিপোর্ট। তো এই রিপোর্টগুলো তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো এবং এখানে একটা ফরম্যাট অনুসরণ করে তুমি অনেকগুলো লিখতে পারো। তো তোমাদের জন্য 2টা ফরম্যাট আমি আজকে এনেছি, একটা আমরা আলোচনা করি তারপর একটা আলোচনা করবো পরে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী ফরম্যাটে বা পরবর্তীতে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের রিপোর্ট লেখার ফরম্যাট। তো এটা হচ্ছে তোমাদের সোশ্যাল বা সামাজিক সমস্যা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই ফরম্যাটটা তোমরা এই ফরম্যাট অনুসরণ করবে এবং এভাবে লিখবে। এভাবে যদি তুমি লিখতে পারো অনায়াসে তুমি যে কোনো একটা যে কোনো ধরনের রিপোর্ট তুমি লিখতে পারবে এবং ভালো একটা মার্ক তুমি এখান থেকে নিতে পারবে। তো দেখো আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে বিষয়ের নাম বড় হাতের অক্ষর লিখতে হবে। সবসময় মনে রাখবে এটা, যে রিপোর্ট লেখার সময় তোমরা কি করবে, বড় হাতের নাম লিখবে বড় হাতের অক্ষর দিয়ে আর কি। তারপর স্টাফ রিপোর্টার, তারিখ দিবে, স্থান দিবে, যেখানে হয় ঢাকা হয় বা দিনাজপুর হয় বা যেখান থেকে তুমি রিপোর্টটা পাঠাচ্ছ আর কি, ঠিক আছে। তারপর দেখো এখানে যে সমস্যা সংক্রান্ত যে বিষয়টা ছিল, টপিকটা ছিল তোমাদের পরীক্ষায় আসবে, সেই বিষয়ের এখানে নাম লিখবে। এবং পরবর্তী যে আমি এখানে দিয়েছি এটা খুব একদম সাধারণ একদম বেসিক লেখাগুলো যে কোনো স্টুডেন্টের পরে অর্থ সহকারে বুঝতে পারবে। যেমন এক্সাম্পল আমি একটু পড়ি, দেখো স্টেট অ্যাক্সিডেন্ট ধরো, এখানে স্টেট অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ মোস্ট কমন টপিক ইন দ্য প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময়ের জন্য এই সড়ক দুর্ঘটনা হচ্ছে কি একদম সাধারণ একটা বিষয়। ইট ইজ এ বার্নিং কোশ্চেন নাও, এটা একটা মানে বর্তমানে একটা প্রশ্নের বিষয়, প্রশ্নের হয়ে উঠছে আর কি, এটা একটা এরকম বোঝাচ্ছে। ইন রিসেন্ট ইয়ার্স মানে এই বর্তমান বছরে, ইট হ্যাজ বিকাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এটা কি মানে বর্তমান সময়ে বা বর্তমান বছরে এটা হয়েছে কি একটা বড় চিন্তার বিষয়, উদ্বেগের বিষয় এবং এটা পুরো পৃথিবী জুড়ে এটা আর কি বিস্তৃত, ঠিক আছে এই সমস্যাটা। তারপর দেখো যদিও ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, টু সলভ এটা সমাধান করা, অ্যান্ড টু স্টপ দিস প্রবলেম বা এই সমস্যাটা কি করা, বন্ধ করা কমপ্লিটলি সম্পূর্ণরূপে ফ্রম আওয়ার সোসাইটি, মানে আমাদের সমাজ থেকে। তারপর দেখো উই হ্যাভ টু ট্রাই, আমাদের চেষ্টা করতে হবে, আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চটা, বিকজ ডে বাই ডে মানে দিন দিন একটা ফায়ারেস। একটু খেয়াল করো, আমি যখন পড়াই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি বুঝিয়ে দিতে চাই যে কোনটা কীভাবে হয় আর কি। তারপর একটু খেয়াল করো, ডে বাই ডে মানে কি দিন দিন, দিস প্রবলেম ইজ ইনক্রিজিং র্যাপিডলি মানে খারাপ বাড়ে, বেপরোয়াভাবে আর কি, খারাপভাবে। ইনক্রিজিং মানে কি বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, মানে এই প্রবলেমটা দিন দিন কি বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী আমরা স্টেপে যাই, দেখি পরবর্তীতে আমাদের কী আছে। দেখো এই যে আমাদের বিষয়ের নাম, আমরা এটুকু হয়তো আমরা ভালো করে একটু দেখলে আমরা একদম সহজে নিজেদের ভিতর নিতে পারবো। দেখো পরবর্তী প্যারায় বিষয়ের নাম লিখবে, ওখানে স্ট্রেট অ্যাক্সিডেন্ট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর ওন কান্ট্রি, মানে আমাদের দেশেরই একটি সমস্যা নয় এটা, বাট অলসো কিন্তু ফর দ্য আদার কান্ট্রি টু, মানে অন্যদের দেশেও এই সমস্যাটা কি জর্জরিত বা আছে আর কি। ইট ইজ টু
ডিস্ট্রয়িং মানে এটা ধ্বংসাত্মক আর কি, আওয়ার সোশ্যাল পিস, পিস মানে শান্তি, অ্যান্ড হ্যাপিনেস, হ্যাপিনেস মানে খুশি শান্তি, এগুলো কী করে ধ্বংস করে। আচ্ছা দেখো, ডে বাই ডে, দিন দিন, ইট ইজ গোয়িং, এটা বাড়ছে আর কি, আউট অফ কন্ট্রোল, আউট অফ আওয়ার কন্ট্রোল মানে আমাদের কি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা খুবই কি সতর্কতা স্বরূপ, ঠিক আছে। তারপর দেখো, কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন পিচ অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা সুখী জীবন বা শান্তির জীবন কল্পনাও করতে পারি না এই সমস্যাটা রেখে আর কি, ঠিক আছে। দেখো তারপর স্টেপটা দেখো, যদিও ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম, এটা খুবই কি কঠিন মানে এই সমস্যার সমাধান করা। তারপর দেখো, টোটালি ফ্রম দ্য সোসাইটি, এই সমাজ থেকে, বাট উই হ্যাভ টু ট্রাই এনি কস্ট, উইদাউট রিমুভিং দিস প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ, রিলিফ মানে শান্তি, মানুষ কি শান্তি পাবে না। এভরি ওয়ান ওয়ান্টস টু গুড সলিউশন ফর দিস প্রবলেম, মানে প্রত্যেকেই কি একটা ভালো সমাধান চায় দিস প্রবলেম, এই সমস্যার জন্য। দিস মানে হচ্ছে কাছে কাছে থাকলে বোঝায় এবং দ্যাট হচ্ছে দূরে থাকলে বোঝায়, ঠিক আছে। আমরা গ্রামাটিক্যাল যখন ক্লাস করবো তখন এটা ভালো করে বুঝবো আরও। তো দেখো, বিসাইড পাশাপাশি দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, মানে পাশাপাশি কি গভর্নমেন্ট সরকারেরও উচিত কি এই সমস্যায় আগাই আসা বা সমাধানের জন্য আগে এগিয়ে আসা আর কি, ঠিক আছে। তারপর সো তাই উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন, তাই আমাদের কী থাকতে হবে, আমাদের উচিত বি মোর অ্যাক্টিভ মানে বেশি কি সক্রিয় থাকা বা কর্মঠ থাকা। তারপর দেখো, টু গেট এ বেটার সলিউশন, ভালো একটা সমাধানের জন্য। তো আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তো ধারাবাহিকভাবে আমরা পরবর্তী যে আছে যেটা সেটা আলোচনা করব এবং আশা করি তুমি যে কোনো রিপোর্টই লিখতে পারবে, আমি বিশ্বাস করি যেটা তোমাদের ভিতর সেই যোগ্যতা আছে। তো দেখো, আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করার আগে দেখি আমরা সেটা দিয়ে কী রিপোর্ট লিখতে পারবো, একটু দেখো। এই যে এটা হচ্ছে অনুষ্ঠান বা দিবস বিষয়ক রিপোর্ট। কি ভাই? অনুষ্ঠান বা দিবস বিষয়ক রিপোর্ট, ইভেন্ট, ফাংশন রিপোর্ট, এগুলো আর কি। এই ফর্মেটটি নিচের বিষয়গুলো টপিক্সের জন্য ব্যবহার করা যাবে। তোমরা একটু খেয়াল করো, দেখো তোমাদের যে কোনো অকেশন হয় না, বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো জায়গায় ইভেন্ট হয় বিভিন্ন সময়ে, তো ওই ইভেন্টের ক্ষেত্রে তোমরা বা অনুষ্ঠানের ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারবে এবং যে কোনো ধরনের এটা রিপোর্টে তুমি লিখতে পারবে। প্রথমটা আছে দেখো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর আছে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস। তারপর আছে দেখো প্রাইজ গিভন সেরিমনি। তারপর দেখো কলেজ ম্যাগাজিন কালচার উইক, ঠিক আছে, সাংস্কৃতিক সপ্তাহ আর কি। এ বুক ফায়ার, বইমেলা, ফায়ারওয়াল সেরিমনি, বিদায় অনুষ্ঠান। তো আমরা এটা জানালাম যে আমরা কী কী ধরনের এই ফর্মেট থেকে লিখতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো আমরা এখন ফর্মেটে চলে যাব সরাসরি, দেখি আমাদের ফর্মেটে কী আছে। তো আমরা ফর্মেটে যাচ্ছি। এই যে আমরা তো আগেই বলছিলাম যে তোমরা কীভাবে লিখবে, আমি এইটা একটু অল্প সংক্ষেপে বলে দিচ্ছি যাতে তোমাদের সময় ওয়েস্ট না হয় আর কি। তো একটু খেয়াল করো, এখানে অনুষ্ঠানের নাম বড় হাতের অক্ষরে লিখবে, যে অনুষ্ঠানের নামটা সেটা বড় হাতের অক্ষরে লাগবে, মনে থাকে জানো। তারপর দেখো স্টাফ রিপেটার, তারপর লিখবা তারিখ, স্থান, ঠিক আছে, এই দুইটা তো জানোই তোমরা, তাই এটা বলছি আমরা আগের কথা টপিকে। তো দেখো ডিফারেন্স কালচার মানে বিভিন্ন সাংস্কৃতিক অ্যান্ড ইভেন্টস এবং অনুষ্ঠান অল ওভার দ্য ওয়ার্ল্ড আর সেলিব্রেটেড এভরি ইয়ার, প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন জায়গায় কি বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক এগুলো কী করা হয়, পালন করা হয়, তাই না। তারপর দেখো, হ্যাঁ, দ্য পিপল অফ বাংলাদেশি অলসো সেলিব্রেট মেনি প্রোগ্রামস, মানে বাংলাদেশি যে মানুষ আছে তারাও কি অনেক কিছু সেলিব্রেট করে, অনেক অনুষ্ঠান প্রোগ্রামস তারা কি সেলিব্রেট করে বা পালন করে। তারপর দেখো তোমরা এখানে যে কোনো একটা নাম লিখতে পারো, এখানে বুক ফেয়ার দিতে পারো। এ বুক ফেয়ার ইজ এ নোটেবল অ্যামং দ্য প্রোগ্রাম দ্যাট আর সেলিব্রেটেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের এই মানে একটা ওয়ান অফ দ্য, মানে আমরা বোঝাচ্ছি একটা স্পেসিফিকভাবে। প্রথম লাইনটা দেখো, এটা খুব চমৎকার, সব থেকে মানে ভালো একটা প্রোগ্রাম এবং এখানে এটা বোঝাচ্ছে মহত্ব বোঝাচ্ছে প্রথম লাইনটা দ্বারা, বুঝছো, এটা খুব চমৎকার আর কি। তোমার এরকম লাইনগুলো কিন্তু ধাপে ধাপে সুন্দরভাবে দেওয়া যাতে তোমরা খুব সহজে ধরতে পারো এবং এটা লিখলে ভালো একটা মার্ক নিতে পারো। তারপর দেখো ইট ওয়াজ হেল্ড মানে কি অনুষ্ঠিত হওয়া সাকসেসফুলি, সফলভাবে। অ্যাট প্রতিষ্ঠানের নাম লিখবা, যেখানে প্রতিষ্ঠান বা যে স্থান, আমাদের বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলা হয় না, একটা বাণিজ্য মেলা তো হয় আমাদের ঢাকায়, তো ওই স্থানের নাম লিখবা তোমরা। তারপর তোমাদের স্কুলে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেই স্কুলের নাম লিখবা প্রতিষ্ঠানের, তো এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো
দ্য প্লেস ওয়াজ ডেকোরেটেড, এই জায়গাটা কি ডেকোরেটেড মানে কি, মানে সাজানো বা করা আর কি, নাইসলি, খুব সুন্দরভাবে সাজানো। তারপর দেখো একটু পরে, যাতে ভিডিওটা লং না হয় আমরা একটু দেখি। দ্য রেসপেক্টেবল ডিসি বা প্রিন্সিপাল, তোমাদের স্কুলে যদি শিক্ষক থাকে বা তোমরা শিক্ষকের কাছে এটা লেখো বা প্রিন্সিপালের কাছে লেখো বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছে লেখো, তার নেম লাগবে এখানে। ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দিস প্রোগ্রাম, তো বুঝতেই পারছো চিফ গেস্ট মানে সম্মানীয় ব্যক্তিত্ব আর কি। যা দেখো আমরা তাড়াতাড়ি একটু পড়ে যাই। হোয়েন দ্য চিফ গেস্ট কেম, যখন আসছিল, হি ওয়াজ রিসিভড বাই কর্ডিয়ালি, এক সম্মানের সাথে। আচ্ছা, আমরা এটা বুঝলাম। তো পরবর্তী আমরা দেখি পরবর্তীতে কী আছে আমাদের একটু খেয়াল করি। আমরা একটু খেয়াল করলে আর সব ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, দেখো বাকি অংশে কী আছে, আমরা এটা খুব সহজেই লেখা আসলে তোমরা ধরতে পারবে আশা করি। দ্য প্রোগ্রাম স্টার্টেড, প্রোগ্রাম শুরু হয়েছিল মানে যখন শুরু হয়েছিল আর কি, উইথ ট্র্যাডিশনাল মানে আমাদের ঐতিহ্যবাহী, উইথ ট্র্যাডিশনাল মানে তো ঐতিহ্যবাহী, তোমরা সকলেই জানো। অফ দ্য হোলি কোরআন, আমাদের কি হোলি কোরআন মানে পড়ে আর কি শুরু হয় প্রোগ্রাম। আফটার দ্য রিকিটেশন মানে তেলাওয়াতের পর, দ্য চিফ গেস্ট ডেলিভারেড এ নাইস স্পিচ, মানে আমাদের কি একটা ভালো বক্তব্য দিল। তারপর দেখো আফটার দ্যাট, তারপর দ্য প্রিন্সিপাল ডেলিভারিজ হিজ ওয়েলকাম স্পিচ। তারপর দেখো এ কালচারাল ফাংশন ওয়াজ হেল্ড অ্যাট দ্য মিডল অফ দ্য প্রোগ্রাম, সাম স্টুডেন্ট পারফর্ম সং, ড্যান্স, জোকস। আফটার দ্যাট, তারপর, এখানে তুমি আফটার দ্যাটটা বারবার ইউজ না করে দেনই ব্যবহার করতে পারো, তোমরা আফটার ওয়ার্ডস ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটা আমার কারেকশনে হয়তো হয় নাই, তোমরা এটা করে নেবে নিজেরা, ঠিক আছে। ফুড ওয়াজ সার্ভড অ্যামং দ্য গেস্ট, ওকে। তারপর দেখো অ্যাট দ্য ইন, সব শেষে, অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের সব শেষে, এ দোয়া মাহফিল ওয়াজ হিল্ড, একটা দোয়া মাহফিল কি অনুষ্ঠিত হয়েছে আর কি। তো এ হচ্ছে আমাদের সুন্দরভাবে আমাদের দুইটা ফরম্যাট। তো এবার একটু চমৎকার একটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, যে রিপোর্ট লেখার 4টি গোল্ডেন রুলস। এটা আমি তোমাদের ভিডিওর শেষে বলার কারণ, যাতে তোমরা এটা মনে রাখতে পারো ভালো ভালো করে, ঠিক আছে। 1 নাম্বার দেখো, হেডলাইন বা শিরোনাম, খাতার ঠিক মাঝখানে বড় হাতের অক্ষর দিয়ে একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। যেমন দেখো একটি আমার এক্সাম্পল লিখেছি এখানে, এ রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এরকম লিখবে সেম টু সেম। তারপর দেখো 2 নাম্বার আইডেন্টি মানে পরিচয়, শিরোনামের ঠিক নিচেই বাম পাশে স্টাফ রিপোর্টার, ডেট, প্লেস লিখে রিপোর্ট শুরু করতে হবে, ঠিক আছে। তারপর দেখো, আর রিপোর্টের জন্য কোনো পত্রিকা থেকে সেই পত্রিকার নাম তোমরা উল্লেখ করবে, ঠিক আছে, মনে থাকে যেন এটা। 3 নাম্বার সিম্পল টেন্স, মানে কি সিম্পল টেন্স বলতে আমি লিখছি কি তোমরা বুঝতে পারছো, এটা তো তোমাদের একদম ইজি করার জন্য এরকম সিম্পল টেন্স ব্যবহার করেছে। বা সমস্যা বিষয়ক রিপোর্ট সাধারণত প্রেজেন্ট টেন্স এবং কি অনুষ্ঠানের বিষয়ক পাস্ট টেন্সে লিখতে হয়। তারপর দেখো 4 নাম্বারটা মনে রাখবে, কনক্লুশন মানে উপসংহার, সমস্যার ক্ষেত্রে সমাধান বা সরকারি হস্তক্ষেপ এবং অনুষ্ঠানের ক্ষেত্রে একটি সুন্দর সমাপ্তি টেনে শেষ করতে হবে, ঠিক আছে। এই যেমন আমরা দোয়া মাহফিল দিয়ে শেষ করছি বা একটা ভালো কিছু বলে শেষ করছি, এটা তোমাকে শেষ এন্ডিংটা ভালোভাবে করতে হবে। তো আশা করি এই 4টা গোল্ডেন রুলস তুমি যদি ফলো করতে পারো, তাহলে তুমি আরও বেটার ওয়েতে এটা লিখতে পারবে। তো ভিডিওটা যদি তোমার একটু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই তোমার কাছে রিকোয়েস্ট করবো তুমি ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দিবে, ঠিক আছে। এবং দোয়া করবে আমার জন্য, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল দ্য বেস্ট।